ওকে, তাহলে সাউন্ড ক্লিয়ার আছে তাই তো? ওকে, তো দেখো তো একটু স্ক্রিনের লেখাটাকা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। বুয়েটের রেজাল্ট দিল গতকাল। এই তুমি বুয়েট বানান কি করছো? BUTE বুয়েট, তোমার ধৈরা মারা লাগবে। বানান করছে BUTE বুয়েট। বাহ, সেরা। তোমাকে তোমাকে মনে করো যে বুয়েটের গেট দিয়ে ঢুকতে দেওয়া উচিত না। বুটে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পর্যাবৃত্ত গতি অধ্যায়ের আজকে 10ম ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে স্প্রিং রিলেটেড এবং সরল ছন্দিতে স্পন্দনের আরেকটা টপিক রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। মোটামুটি এই অধ্যায়ের যে প্রবলেমগুলো বা যে টপিকগুলো আসলে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। তুমি যদি এখন একটু বই উল্টায় দেখো, বিশেষ করে বোর্ড বই এটা যদি উল্টায় পাল্টায় দেখো, তাহলে মোটামুটি দেখবা আমি যা ক্লাসে পড়াইছি, যা করাইছি সব কিছু কিন্তু তুমি বইতে পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি। আমরা একটা হোমওয়ার্ক দিছিলাম, একটু তোমাদের মনে করাই, তোমাদের খাতায় লেখা আছে একটা ম্যাথ প্রবলেম হোমওয়ার্ক দিছিলাম যে এটা হচ্ছে একটা তল, দুই পাশে দুইটা দৃঢ় অবলম্বন, মাঝখানে এই তলের উপর এখানে একটা ব্লক রাখা আছে। এই যে ব্লকটা, এই ব্লকটার ভর 0.1 কেজি। এবার দুটো স্প্রিং, এই পাশে একটা স্প্রিং এবং এই পাশে একটা স্প্রিং, দুইটা স্প্রিং দিয়ে এই ব্লকটা সংযুক্ত করা আছে। আমি স্প্রিং কনস্ট্যান্টের মান কত দিছিলাম ভুলে গেছি, সমস্যা নাই। ধরো আমি এই স্প্রিং কনস্ট্যান্টের মান ধরলাম 20 নিউটন পার মিটার। এই পাশের যে স্প্রিংটা তার স্প্রিং কনস্ট্যান্টের মান ধরলাম 30 নিউটন পার মিটার। এবার কি বলা হচ্ছে কোশ্চেন নম্বর 1, যে এই সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক কত? তুল্য স্প্রিং ধ্রুবক কত? 2 নম্বর, যদি এই ভরটাকে ডান দিকে বা বাম দিকে ব্লকটাকে একটু টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে এইভাবে সরল ছন্দিত স্পন্দন তৈরি হবে। সেই সরল ছন্দিত স্পন্দনের কম্পাঙ্ক এবং পর্যায়কাল কত? এবং 3 নম্বর হচ্ছে ব্লকটিকে গতি বরাবর 0.1 মিটার 0.01 মিটার টেনে ছেড়ে দিলে SHM তৈরি হয়। SHM তৈরি হয়। ঠিক আছে, যদি আমি এটাকে একটু এদিকে বা এদিকে টেনে ছেড়ে দিই তাহলে সরল ছন্দিত স্পন্দন এইভাবে দুলতে থাকে। এবার SHM তৈরি হয় এবং এক সময় থেমে গেলে যদি এক সময় থেমে গেলে তলে উৎপন্ন তাপ শক্তি কত? থেমে গেলে তলে উৎপন্ন তাপ শক্তি কত? ঠিক আছে, তাপ শক্তির মানটা বের করতে হবে। ওকে, তো চলো শুরু করি, দেখি আমরা পারি কিনা। তো দেখো তুল্য স্প্রিং ধ্রুবক কত? এই যে একটা স্প্রিং কিভাবে যুক্ত আছে? যে ভাই পাশাপাশি যুক্ত আছে তাহলে শ্রেণী যুক্ত আছে। অনেকের মনে এই জিনিসটা আসতে পারে, বাট না, এই দুটো স্প্রিং শ্রেণীতে যুক্ত নাই। এই দুটো স্প্রিং যদি তুমি বলতে চাও তাহলে বলতে পারো সমান্তরাল সমবায়ের উপর মানে অনুরূপ আছে, শ্রেণীতে নাই। যে K1 ইনভার্স K2 ইনভার্স টোটাল টান ইনভার্স, নো, হবে না। যদি আমি এই সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক বলি তাহলে হবে K1 প্লাস K2। এবার কথা হচ্ছে কিভাবে K1 প্লাস K2 তো আমরা সমান্তরাল সমবায়ের জন্য খাটাই, তো সমান্তরাল সমবায়ের এই কনসেপ্টটা কি এখানে খাটতেছে? তো আমরা একটু দেখি তো সমান্তরাল সমবায় কি হইতো, এক্স সেম হইতো না? যদি তুমি এই কনসেপ্ট দিয়ে চিন্তা করো, সমান্তরাল সমবায়ে এক্স প্রসারণ বা সংকোচন এক্সের মানটা সেম হইতো, বলের মানটা আলাদা হইতো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এখানে যখন ব্লকটা গতি বরাবর ডান দিকে বা বাম দিকে যাবে, যদি ডান দিকে যায় এই স্প্রিংটা প্রসারিত হবে, এই স্প্রিংটা সংকুচিত হবে। এর প্রসারণ পরিমাণ যতটুকু এর সংকোচন পরিমাণ ঠিক ততটুকু হবে। তাহলে তুমি এবার দেখো, আমি এবার কোশ্চেনটার অ্যান্সার বের করতেছি। ব্লকটা যখন মাঝখানে ছিল, এই পয়েন্টে ছিল, তখন দুটো স্প্রিংয়ের কোনোটাই কিন্তু সংকুচিত হয় নাই। এটাও যে অবস্থায় আছে এটাও ঠিক একই রকম অবস্থায় আছে। এটার K1, এটার স্প্রিং কনস্ট্যান্ট K2। এবার যদি গতি বরাবর আমি একটু স্প্রিংটাকে চাপাই দিই, ব্লকটাকে যদি একটু চাপাই দিই,
তাহলে ব্লকটা ধরো এখান থেকে ধরো এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে। তাহলে দেখো আগে ব্লকটা এখানে ছিল, এখন ব্লকটা আগে ব্লকটা এখানে ছিল, এখন ব্লকটা এখানে আছে। তাহলে ব্লকটা এতটুকু পরিমাণ সংকুচিত হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, সরি ব্লক বলতেছি, স্প্রিংটা, এই স্প্রিংটা এইটা সংকুচিত হয়েছে, এটা সংকোচন ঘটছে। আর এই যে স্প্রিংটা, এই স্প্রিংটার প্রসারণ ঘটছে। এবার একটা জিনিস চিন্তা করো, দেখো এখান থেকে এখানে গেছে যখন, তখন সাম্য অবস্থান থেকে এইটা হচ্ছে সরণ, সরণ এক্স, সাম্য অবস্থান থেকে সরণ এক্স। সরণের বিপরীতে প্রত্যয়নী বল কাজ করে না? এবং মজার ব্যাপার দেখো, এই স্প্রিংটা যতটুকু প্রসারিত হয়েছে, কতটুকু? এক্স পরিমাণ। এই স্প্রিংটা ঠিক ততটুকু সংকুচিত হয়েছে, কতটুকু? এক্স পরিমাণ। তাহলে এর প্রসারণ যা, এর সংকোচন তাই। তাহলে দুটো স্প্রিং এর সরণ সেম, তো সরণ সেম হলে তো সমান্তরালের কনসেপ্ট, তাহলে তুল্য k1 + k2, এভাবে চিন্তা করে তুমি বসাই দিতে পারো। এবার আসো আমরা করে দেখি আসলে এটা হয় কিনা। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। দেখো এই স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, তাহলে এই স্প্রিং এর প্রত্যয়নী বল কোন দিকে কাজ করবে? সাম্য অবস্থার দিকে। সরণের বিপরীত দিকে। স্প্রিংটা কি চাইবে? সাম্য অবস্থায় ফিরে যাইতে চাইবে না? তাহলে এই যে প্রত্যয়নী বলটা, এই প্রত্যয়নী বলটা F1। আবার এই স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, এই স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, তাহলে সংকোচনের বিপরীতে যে বলটা, এই বলটা এর জন্য দ্যাট ইজ F2। এবার আসো F1 কার? এর সাম্য অবস্থা অভিমুখী প্রত্যয়নী বল। তাহলে F1 = এর স্প্রিং কনস্ট্যান্ট k1 আর প্রসারণ কত? এক্স। এর জন্য যদি বলি F2, যদি বলি F2 কার? এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট k2, দেখো এর সংকোচন এখান থেকে এই পর্যন্ত সংকোচন এক্স, তাহলে এক্স। তাহলে দেখো এই দুইটা বল এই বিন্দু সাম্য অবস্থা অভিমুখী না? তাহলে সাম্য অবস্থা অভিমুখী যে বলটা, সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স, সেইটা F1 এবং F2 এর লব্ধি। যেহেতু তারা একই সরল রেখা বরাবর সাম্য অবস্থার দিকে আসে, মধ্যবর্তী কোণ 0, তাহলে লব্ধি হচ্ছে তাদের যোগফল। বুঝছো? এবার F1 হচ্ছে k1x, F2 হচ্ছে k2x। এবার k1 + k2 ইন্টু কি? x না? দেখো লব্ধি বল, এই দুইটা লব্ধি বল এদিক বরাবর থাকবে, তো লব্ধি বল যেদিকে সরণ তার বিপরীতে। তাহলে সামনে একটা মাইনাস বসাই দিতে পারো, যে এর সামনে এই যে F নিট মাইনাস k1 + k2 ইন্টু x। বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। সরলসন্ধিত স্পন্দন ক্ষেত্রে এটাই তো শর্ত। এবার যদি আমরা সরলসন্ধিত স্পন্দনের বল এবং সরণের সম্পর্কের সাথে এইটাকে একটু মিলাই না, মিলাও, F = -kx এর সাথে মিলাও, F এর সাথে F সমান চিহ্নের সাথে সমান চিহ্ন, x এর সাথে x যদি মিলে যায়, তাহলে দেখছো কোনটার সাথে কোনটা মিলে? k = k1 + k2, k = k1 + k2। কি কথা বুঝছো না বুঝো না? তাহলে আমাদের কি বলছে? তুল্য স্প্রিং ধ্রুবক কত? তাহলে এই স্প্রিংটা এদের তুল্য স্প্রিং ধ্রুবক দেখে বলো। তুল্য সরলসন্ধিত স্পন্দনের বল ধ্রুবক কে কত হবে? k1 + k2। তাহলে উত্তর পাইছো? তাহলে 1 নম্বর তুল্য কে হবে, কে ইকুইভ্যালেন্ট আর কি, এটা হবে k1 + k2। 20 আর 30 যোগ করে 50, তাহলে 50 নিউটন পার মিটার। ক্লিয়ার? তাহলে 1 নম্বর ডান। এফ আর টি কত ভাই? এফ আর টি তো এখন বের করা খুব সহজ, ডিরেক্ট সূত্র। 2 নম্বর টি = 2π√m/k, খালি মান বসাই দিবা। 2π√m এর মান 0.1, কে এর মান 50 দিয়ে এখান থেকে টি এর মানটা বের করে নিবা। ওকে, কম্পাঙ্ক হবে এর ঠিক উল্টাটা, F = 1/2π√k/m, লিখলাম না আর। আচ্ছা চিন্তা করে বলো তো, এখানে সরলসন্ধিত স্পন্দনে পর্যায়কাল এবং কম্পাঙ্ক এই দুইটা একটু খেয়াল করো তো। আমি যদি এখান থেকে ধরো 1 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলাম, তখন এভাবে স্পন্দিত হবে। তো তখন পর্যায়কাল যা, আমি যদি 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিই, তখন পর্যায়কাল, এই দুইটা কি সেম হবে? দেখি বলো তো, নাকি আলাদা হবে? বলো বলো, সেম হবে নাকি আলাদা হবে? আলাদা হবে। একজন বলছে আলাদা হবে। ভাই সেম হবে। কতটুকু টেনে ছেড়ে দিচ্ছি তার উপর সরলসন্ধিত স্পন্দনের পর্যায়কাল, স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল কম্পাঙ্ক ডিপেন্ড করে না। কেন ডিপেন্ড করে না? এর সূত্র দেখো না রে ভাই। টি = 2π√m/k, এম এর উপর আর কে এর উপর ডিপেন্ড করবে। এই যে এম তার উপর ডিপেন্ড করবে আর কে এর উপর ডিপেন্ড করবে।
বলো কতটুকু টেনে ছেড়ে দিচ্ছে তার উপর কি ডিপেন্ড করে? ডিপেন্ড করে না। অনেকে বলতে ভাই ধরেন সামান্য একটু সরাই দিয়ে ছেড়ে দেওয়া হলো, সামান্য একটু সরাই দিয়ে ছেড়ে দেওয়া হলো, তখন পর্যায়কাল যা হবে, একটু বেশি চাপ দিয়ে ছেড়ে দেওয়া হলো, তখন পর্যায়কাল আলাদা হওয়া উচিত না? না রে ভাই, আলাদা হওয়া উচিত না, একই হবে। কি হবে? তুমি যদি সামান্য একটু চাপ দিয়ে ছেড়ে দাও তখন গতিটা যেমন থাকবে, যদি আরেকটু বেশি চাপ দিয়ে ছেড়ে দাও তখন গতিটা অন্যরকম হবে। ঠিক আছে? তো গতিটা চেঞ্জ হয়ে পর্যায়কালটা আলটিমেটলি সেম থাকবে, পর্যায়কালটা সেম থাকবে। তাহলে পর্যায়কাল, কম্পাঙ্ক এগুলা কিন্তু জাস্ট কে এর উপরে ডিপেন্ড করে, কে আর এম এর উপর ডিপেন্ড করে। কি ক্লিয়ার? আচ্ছা ওকে, মাইনাস কেন আসলো রে ভাই? এই যে দেখো সরণ আর বল পরস্পরের বিপরীত না, তো লব্ধি বল আর সরণ পরস্পরের বিপরীত বলেই তো মাইনাস। মাইনাস কি মিন করে? মাইনাস দিক মিন করে রে ভাই। এবার বলছে ব্লকটিকে এত মিটার টেনে ছেড়ে দিলে, এই যে এতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে, এদিকে এতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দিলে এসএইচএম তৈরি হয়, ভালো কথা। এক সময় থেমে গেলে এখানে থেমে যাবে, এভাবে দুলতে দুলতে এক সময় থেমে যাবে। তলে উৎপন্ন তাপশক্তি কত? তুমি এই এসএইচএম এর ক্ষেত্রে এখানে এসএইচএম এর মোট শক্তি বের করো তো। যদি এভাবে স্পন্দিত হতে তাই তাহলে মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। কে এর মান 50, কে এর মান 50, এর মান হচ্ছে 0.01 তার স্কোয়ার। আচ্ছা কেমনে এটা বিস্তার? হ্যাঁ, তুমি যতটুকু ওই যে যতটুকু চাপ দিয়ে বা যতটুকু টান দিয়ে ছেড়ে দিবা সেটা দিয়েই তো দুলতে থাকবে, সেটাই তো সর্বোচ্চ সরণ, সেটাই তো বিস্তার। তাহলে 0.01 তার স্কোয়ার গুণ 0.5 গুণ 50, তাহলে 1/400, 1/400 বা এই 0.0025 জুল, এটা হচ্ছে শক্তি। আচ্ছা এটা কিসের শক্তি? সরল ছন্দিত স্পন্দনের মোট শক্তি। এবার একটু চিন্তা করো তো ভাই, এভাবে স্পন্দিত হচ্ছে, স্পন্দিত হতে 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 এক সময় থেমে গেছে। এই যে থেমে গেল, কেন থেমে গেল আগে সেটা বলো। কারণ এই যে তলটা, এই তলটা ঘর্ষণযুক্ত তল। যদি 100% মসৃণ তল হইতো, আদর্শ স্প্রিং হইতো, তাহলে জীবনও থামতো না, আজীবন ধরে সরল ছন্দিত স্পন্দন চলতে থাকতো। তাহলে যেহেতু থেমে গেছে তার মানে এই তলটা অমসৃণ তল এবং এই ঘর্ষণের ফলে তলে তাপ শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে সরল ছন্দিত স্পন্দনের মোট শক্তি এটা। তাহলে এভাবে স্পন্দিত হতে 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 এক সময় থেমে গেছে, তাহলে সরল ছন্দিত স্পন্দনের এই শক্তিটা গেল কোথায়? যখন থেমে গেছে তখন তো, যখন সাম্য অবস্থায় এসে এভাবে দুলতে দুলতে সাম্য অবস্থায় এসে থেমে গেছে, তখন তো সরল ছন্দিত স্পন্দনের আর শক্তি নাই। তাহলে সরল ছন্দিত স্পন্দনের এই শক্তিটা গেল কোথায়? শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধু একজনের পকেট থেকে আরেকজনের পকেটে গিয়ে ঢোকে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে সরল ছন্দিত স্পন্দনের এই যে শক্তিটা ছিল, এই শক্তিটা ওই যে তলে ঘর্ষণে, ব্লকের ঘর্ষণে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তা আমাদের কি বলছে? তলে উৎপন্ন তাপ শক্তি কত? তাহলে তুমি লিখবা শক্তি সংরক্ষণশীল। তাহলে শক্তি সংরক্ষণশীল হলে তলে উৎপন্ন তাপ শক্তি কিউ হবে। ঠিক আছে, একটু বাংলা লিখিও, সৃজনশীল প্রশ্ন আসলে একটু বাংলা লিখিও। যেহেতু শক্তি সংরক্ষণশীল, সুতরাং তলে উৎপন্ন তাপ শক্তি কিউ হবে সরল ছন্দিত স্পন্দনের মোট শক্তি, এসএইচএম এর টোটাল এনার্জি ই। তাহলে সেই ইটাই হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তো মানটান বসাইলে 0.0025 জুল, এটাই পাবা। এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের শক্তি। কি বোঝা গেছে? ওকে। স্প্রিং এর ভর কাউন্ট হয় না? না, আমরা ছোট মানুষ তো, আমরা আপাতত যত স্প্রিং রিলেটেড প্রবলেম সলভ করবো আমরা ধরে নিব স্প্রিং হচ্ছে ভরহীন আদর্শ স্প্রিং। ঠিক আছে, যেমন আদর্শ গ্যাস ঠিক তেমনি ভরহীন আদর্শ স্প্রিং, এটা আমরা চিন্তা করব। তাহলে গেল এটা, ঠিক আছে, এই প্রবলেমটা গেল। এবার আসো নেক্সট একটা খুব সুন্দর প্রবলেম সলভ করব। বলা হচ্ছে একটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংয়ে ρ1 ঘনত্বের বস্তু যুক্ত করে এসএইচএম তৈরি করা হলো। পরবর্তীতে ওই স্প্রিংয়ে
ওই স্প্রিংয়ে রোটু ঘনত্বের বস্তু যুক্ত করে, রোটু ঘনত্বের বস্তু যুক্ত করে SHM তৈরি করা হলো। পর্যায়কালের অনুপাত, উভয় ক্ষেত্রে পর্যায়কালের অনুপাত কত? ঠিক আছে, পর্যায়কালের অনুপাত বের করতে হবে। বলো পারবা? খুবই সহজ, এটা একটা MCQ টাইপ কোশ্চেন আসলে। অপশন এ √ρ1/ρ2, অপশন বি √ρ2/ρ1, অপশন সি ρ1/ρ2, অপশন ডি ρ2/ρ1। ঠিক আছে, তো দেখি একটা স্প্রিং দৃঢ় অবলম্বনে যুক্ত করা আছে, একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কে। এবার এর মাথায় একটা বস্তু যুক্ত করা হয়েছে, যে বস্তুটার ঘনত্ব ρ1। ঠিক আছে, এর ঘনত্ব ρ1, তাহলে ধরলাম ভর m1, ভর m1 ঘনত্ব ρ1, তাহলে এর জন্য পর্যায়কাল ভাই t1, 2π√, স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কে, বস্তুর ভর m1। এবার সেম স্প্রিং, তাহলে স্প্রিং কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় নাই, সেম স্প্রিং, দেখো খুবই সহজ কোশ্চেন, স্প্রিং কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় নাই, এর মাথায় অন্য আর একটা বস্তু যুক্ত করা হয়েছে যার ঘনত্ব ρ2, তাহলে ভর ধরলাম m2। ঠিক আছে, তাহলে এর জন্য পর্যায়কাল t2 হবে 2π√, k/m, তাহলে m2 k সেম m1 m2। তাহলে আমাদের চাইছে কি অনুপাত, তাহলে অনুপাত হচ্ছে t1/t2, 2π কাটাকাটি √k কাটাকাটি, m এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে m1 যাবে নিচে, m2 যাবে উপরে, কিন্তু এটা তো অপশনে নেই। অপশনে কি আছে? এটা তো অপশনে নেই। অপশনে কি আছে? অপশনে আছে হচ্ছে ঘনত্ব দিয়ে। তাহলে এবার √, m = ρ v, তাহলে ρ2v, ঠিক আছে, ρ1v। আমি একটা জিনিস মানে বলতে ভুলে গেছি আর কি, একই আয়তনের আর কি। ঠিক আছে, ঘনত্বের বিশিষ্ট স্প্রিংয়ে ρ1 ঘনত্বের বস্তু যুক্ত করে, আর অপর ক্ষেত্রে ρ2 ঘনত্বের, উভয় ক্ষেত্রে আয়তন সেম, বস্তুর আয়তন সেম, এটা একটু মেনশন করে দিই, হ্যাঁ, কারণ আয়তন যদি আলাদা হয় তাহলে তো হলো না। উভয় ক্ষেত্রে আয়তন সেম, উভয় ক্ষেত্রে বস্তুর আয়তন সেম। হ্যাঁ, এটা কোশ্চেনে মেনশন করা আছে, আমি লিখতে ভুলে গেছি, বুঝছো? তাহলে আয়তন যদি সেম থাকে তাহলে ভি ভি কাটাকাটি যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে √ρ2/ρ1, তাহলে অপশন বি ρ2/ρ1। ঠিক আছে, অপশন কত? অপশন বি। টি এর সূত্র কি ভুল হয়েছে না? টি = 2π√, টি = 2π√, এই তো m/k, ভুল করে ফেলেছি, সরি। তোমরা বলবা না, তোমরা বলবা না, সি টি এর সূত্রে এফ এর সূত্র লিখে ফেলছি, t1 = 2π√, m/k, সরি m1/k, ছি 2π√, m2/k। ওকে, তাহলে t1/t2, 2π কাটাকাটি √m1/m2। এবার m = ρv, তাহলে ρ1 v1, ρ2 v2, যেহেতু ভি সেম সুতরাং ভি 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 আর ভি কাটাকাটি করো, তাহলে অ্যান্সার হচ্ছে ρ1/ρ2। তাহলে অপশন এ হবে, বি হবে না, সরি বি হবে না। দেখছো বয়স বেড়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। ওকে, এবার আসো, খুব সুন্দর একটা প্রবলেম সলভ করবে এবার আমরা। ঠিক আছে, এটা যে পারবে সে বুয়েটে ফার্স্ট হয়ে যাবে, এটা যে পারবে সে বুয়েটে ফার্স্ট হয়ে যাবে। বলা হচ্ছে একটি স্প্রিংয়ে এম ভর ঝুলালে প্রসারণ হয় এক্স পরিমাণ। স্প্রিংটিকে দুটি টুকরো করা হলো, দুটি
টুকরো করা হলো, স্প্রিংটিকে দুটি টুকরো করা হলো। 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা টুকরা, 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের টুকরায় ওই এম ভর ঝুলানো হলে, ওই এম ভর ঝুলালে প্রসারণ 7.5 সেন্টিমিটার। অপর টুকরাতে একই ভর ঝুলানো হলে প্রসারণ, একই ভর ঝুলানো হলে প্রসারণ 5 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত বের করো। করো। এটা পারলে বুয়েটে চান্স হয়ে যাবে। না, প্রশ্ন ফাঁস করে দিই। এটা হচ্ছে বুয়েট 26 ব্যাচে আসবে এটা। তাহলে কি বলছে চিন্তা করো, একটা স্প্রিং, সেই স্প্রিংয়ে এম পরিমাণ ভার ঝুলালে প্রসারণ হয় এক্স পরিমাণ। এবার তোমার হাত থেকে স্প্রিংটা আমি নিছি, নিয়ে কেটে ফেলছি, দুটো টুকরা করছি, তার মধ্যে একটা টুকরা হচ্ছে 60 সেন্টিমিটার। এবার ওই ভরটা এম পরিমাণ ভর এই 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের স্প্রিংয়ে ঝুলাইছি, ফলে প্রসারণ হয়েছে 7.5 সেন্টিমিটার। আর একটা টুকরা আছে, সেই টুকরাটায় ঝুলাইলে প্রসারণ হয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের বলতেছে এক্স এর মান কত বের করো। ভাই আসলে একটু চিত্র আঁকি। এই হচ্ছে মূল স্প্রিংটা, এটা হচ্ছে মূল স্প্রিং। এই মূল স্প্রিংয়ে এম পরিমাণ ভার ঝুলানো হয়েছে, এম, ফলে এই স্প্রিংটার প্রসারণ হয় এক্স পরিমাণ। এটাকে কাটা হয়েছে, ঠিক আছে, ধরো এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কি ধরলাম। এবার এটাকে কেটে দুটো টুকরার মধ্যে এই একটা টুকরা বড় টুকরা, আর বাকি একটা টুকরা হচ্ছে ছোট টুকরা, বড় টুকরাটা হচ্ছে 60 সেন্টিমিটার, ঠিক আছে। ধরলাম এর স্প্রিং কনস্ট্যান্ট K1, বাকি টুকরাটা আমি জানি না কত, ধরলাম তার স্প্রিং কনস্ট্যান্ট K2। এবার ওই একই পরিমাণ ভর, এম পরিমাণ ভর এখানে যদি ঝুলাই না, তাহলে প্রসারণ হচ্ছে 7.5 সেন্টিমিটার। আর ওই এম পরিমাণ ভর এখানে যদি ঝুলানো হয় না, তাহলে প্রসারণ হচ্ছে অনলি 5 সেন্টিমিটার। বলো বুঝছো কিনা, কি ক্লিয়ার? তুমি বলতে পারো ভাই আপনি বুঝলেন কেমনে 60 সেন্টিমিটারই বড়? গুরুত্বপূর্ণ কথা। ভাই আপনি কিভাবে বুঝলেন 60 সেন্টিমিটারটাই বড় আর এটা ছোট? এমন হতে পারে এটা বড় 60 সেন্টিমিটার ছোট না, ভার ঝুলাইছি কত এম, এখানেও কত এম, তাহলে এর প্রসারণ 7.5 সেন্টিমিটার পুরো স্প্রিং এর প্রসারণ, আর এর প্রসারণ কত 5 সেন্টিমিটার। কার প্রসারণ বেশি? এর প্রসারণ বেশি, তাহলে আকারে এ লম্বা বেশি। কি কথা বুঝছো? ক্লিয়ার? 12.5 কোনটা? 12.5 কোনটা? 12.5 একজন বলছো 12.5 কোনটা? আচ্ছা আচ্ছা, এক্স এর মান বলছো, কি জানি এক্স এর মান আমি জানি না 12.5 কিনা, ছোট মানুষ আমি এগুলো পারি। ওকে, এবার বুঝছো? তাহলে এই স্প্রিং এর প্রসারণ এটাকে আমি বললাম x1, এই স্প্রিংটার প্রসারণ এটাকে আমরা বললাম x2, আর টোটাল প্রসারণ হচ্ছে x। এই x এর মানটা চাইছে। বলো তো এই স্প্রিংকে কেটে যদি টুকরা 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 করা হয়, কি যেন অপরিবর্তিত থাকে? পাক সংখ্যা আর স্প্রিং ধ্রুবকের গুণফল অপরিবর্তিত থাকে, ইটাটা অপরিবর্তিত থাকে, মনে আছে? এখন কথা হচ্ছে পাক সংখ্যা তো ভাই দেওয়া নাই, দেওয়া আছে দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এটাকে ধরো L1, এর দৈর্ঘ্য ধরলাম L2, আর এর টোটালটার দৈর্ঘ্য ধরলাম L। যেহেতু লেন্থ দেওয়া আছে, লেন্থ আর পাক সংখ্যায় তো সমানুপাতিক, যে স্প্রিং এর লেন্থ যত বেশি তার পাক সংখ্যা তো তত বেশি। চিন্তা করো, আমি এই স্প্রিংটাকে দুই ভাগ করছি, একটা বড় ভাগ একটা ছোট ভাগ। বড় ভাগের দৈর্ঘ্য বেশি, ছোট ভাগের দৈর্ঘ্য কম, তাহলে বড় ভাগের দৈর্ঘ্য যেহেতু বেশি তার পাক সংখ্যাও বেশি, ছোট ভাগের দৈর্ঘ্য যেহেতু কম তার পাক সংখ্যাও কম। তাহলে পাক সংখ্যা অর্থাৎ n1/n2 L1/L2, বুঝছো, সমানুপাতিক।
এর পাক সংখ্যা n1, এর পাক সংখ্যা n2, এর দৈর্ঘ্য l1, এর দৈর্ঘ্য l2, তাহলে পাক সংখ্যার রেশিও দৈর্ঘ্যের রেশিও সেম সেমই তো হবে। কি কথা বুঝছো? ক্লিয়ার? এইবার আসো দেখো, তাহলে আমরা n এর জায়গায় পাক সংখ্যার জায়গায় l দিয়েও লিখতে পারি। তাহলে এবার আমরা দেখো তো এই কথাটা বলতে পারি কিনা যে এর দৈর্ঘ্য কত l, এর স্প্রিং কনস্ট্যান্ট কত k, এর দৈর্ঘ্য কত l1, এর স্প্রিং কনস্ট্যান্ট কত k1, এর দৈর্ঘ্য কত l2, এর স্প্রিং কনস্ট্যান্ট কত k2, এইটা সমান, এইটা আমরা বলতে পারি কিনা, এইটা আমরা বলতে পারি কিনা, বুঝছো? আর এই এল এর মধ্যে এই এল মানে কি, এই এল মানে এটার দৈর্ঘ্য, এটা আবার কি, এটা হচ্ছে এই দুইটার যোগফল, এই দুইটার দৈর্ঘ্যের যোগফল। তাহলে এল এর কাছে এল কে আমরা l1 প্লাস l2 ইন্টু কে, l1 k1 l2 k2 লিখতে পারি, বুঝছো? অনেকে ভাই এল তোর হওয়া উচিত ছিল না, ওখানে তো বাক সংখ্যা উচিত ছিল, আমি তো সেটাই দেখালাম রে ভাই, n1 বাই n2 মানেই তো l1 বাই l2, তাহলে আমি পাক সংখ্যা যেখানে লেখা উচিত সেখানে তো দৈর্ঘ্য দিয়েও লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখলাম। এইবার আসো, থাকুক, এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না, আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা, এখানে তো কোনো এক্সই নেই। ওকে, তাহলে তো লিখে ফেলছি, ভুল করে ফেলছি, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিই, থাক। এইবার আসো দেখো, এখানে যে ভারটা ঝুলাইছি এফ ইকুয়াল টু এমজি, দেখো এখানে যে ভার এফ ইকুয়াল টু এমজি, এখানে যে ভার ঝুলাইছি এফ ইকুয়াল টু এমজি, তাহলে আমরা বলতে পারি দেখো এফ ইকুয়াল টু, এখানেও ভার কিন্তু এফ ইকুয়াল টু এমজি, তাহলে দেখো এফ ইকুয়াল টু এমজি, বোর্ডে দেখো নিচের দিকে বল এফ ইকুয়াল টু এমজি, তাহলে উপরের দিকে প্রত্যয়নী বল কে ইন্টু প্রসারণ কে ইন্টু এক্স, তাহলে নিচে এমজি উপরে কে এক্স, তাহলে এমজি এবং কে এক্স পরস্পর সমান না? তাহলে আসো, প্রযুক্ত বল এফ কত, এফ ইকুয়াল টু এমজি, আর এমজি ইকুয়াল টু এই স্প্রিং এর ক্ষেত্রে কি হবে কে ইন্টু এক্স, এক্স প্রসারণ। এতেও তো একই পরিমাণ ভার ঝুলাইছি, একই এম পরিমাণ ভার ঝুলাইছি, তাহলে এতে প্রযুক্ত বল কত এমজি, তাহলে এর ক্ষেত্রে প্রত্যয়নী বল কি হবে কে ওয়ান ইন্টু এক্স ওয়ান, কে ওয়ান ইন্টু এক্স ওয়ান। এর জন্য কি হবে, এর জন্য এতেও একই পরিমাণ ভার ঝুলাইছি, প্রযুক্ত ভর কত এম, তাহলে বল কত এমজি, এমজি সমান সমান কি হবে, এমজি সমান সমান হবে কে কে টু ইন্টু এক্স টু, কে টু ইন্টু এক্স টু। নাও যত পর্যাপ্ত তথ্য এবার তোমার দেওয়া আছে, তুমি করো, এবার পর্যাপ্ত তথ্য দেওয়া আছে, তুমি এবার করো, পর্যাপ্ত তথ্য দেওয়া আছে, এবার হিসাব করো কি বের করতে হবে, এই যে এক্স এর মানটা বের করতে হবে, তাই না? দেখো তো এইটুকু নিয়ে যদি আমরা লিখি কে ওয়ান এক্স ওয়ান কে টু এক্স টু, ভাই এইখান থেকে এই যে কে ওয়ান মানে, অতএব কে ওয়ান মানে এল ওয়ান প্লাস এল টু ইন্টু কে ডিভাইডেড বাই এল ওয়ান, এল ওয়ানের মান 60 সেন্টিমিটার, তাহলে 60 প্লাস এল টু ডিভাইডেড বাই 60 ইন্টু কে, তাহলে এই যে এটা কে ওয়ান, এই মানটা এখানে বসাই, কে ওয়ানের এই মানটা এখানে বসাই, 60 প্লাস এল টু ডিভাইডেড বাই 60 ইন্টু কে এক্স ওয়ান, কে টু সেম একইভাবে ভাই, এটা কে ওয়ান, তাহলে কে টু সেম দেখো একইভাবে, তাহলে কে টু ইকুয়াল টু এল ওয়ান এল টু ইন্টু কে ডিভাইডেড বাই নিচে এল টু, তাহলে এটা হচ্ছে এল ওয়ানের মান 60, এল টু এর মান আমি জানি না, ইন্টু কে, এইটা নিয়ে এখানে বসাই, তাহলে 60 প্লাস এল টু ডিভাইডেড বাই নিচে এল টু ইন্টু কে এক্স টু। ভাই এক্স ওয়ানের মান তুমি জানো, দেখো আমি একটু এক লাইন গ্যাপ দিচ্ছি, এক্স ওয়ান আর এক্স টু এর মান জানো, এক্স ওয়ানের মান 7.5 আর এক্স টু এর মান 5, কে কাটাকাটি, এইখানে এবার আননোন কোয়ান্টিটি কে আছে বলো তো, বলো আননোন কোয়ান্টিটি কে আছে, 60 প্লাস এল টু 7.5, 60 প্লাস এল টু 7.5, আননোন কোয়ান্টিটি এল টু, পুরাটা ক্যালকুলেটারে তুলে দিবা, আর যদি তোমার খুব বেশি অসুবিধা হয় কোনাকুনি গুনটুন করবা, করলে এখান থেকে এল টু এর মান চলে আসবে। তাহলে অতএব এল টু, দেখি আমি পুরাটা ক্যালকুলেটারে তুলে দিই, ক্যালকুলেটার আমাকে সলভ করে দিবে, ক্যালকুলেটার খুবই ভালো লোক, 60 প্লাস এক্স ডিভাইডেড বাই 60, এটার সাথে গুণ করব 7.5 ইকুয়াল
60 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 5 শিফট সলভ 40 যেন আসে, 40 তো আসা উচিত, দেখি কি আসে। 40 সেন্টিমিটার এখনো আসে নাই, ক্যালকুলেটর রেস্ট নিচ্ছে। এই যে 40 চলে আসছে, দেখো। তাহলে L2 এর মান 40 পেয়ে গেছি। তোমার দরকার কি ছিল? তোমার কি দরকার ছিল? তোমার দরকার ছিল এক্স, এই যে এক্স ছিল, এই এক্সটা তোমার লাগবে, তাই না? তাহলে এবার তুমি হয় এটা নয়তো এইটা আর এইটা, যে কোনো একটা নাও, তাহলেই হয়ে যাবে, তাহলেই তুমি এক্স এর মান পেয়ে যাবা। তাহলে অতএব কে এক্স ইকুয়াল টু k1 x1, kx ইকুয়াল টু k1 x1। তাহলে এবার কে এক্স এর মান বের করতে চাই। k1 হচ্ছে এইটা, তাহলে 60 প্লাস L2 মানে 40 ভাগ 60 কে ইন্টু x1 এর মান 7.5, কে আর কে কাটাকাটি, তাহলে অতএব এক্স। তাহলে 60 প্লাস 40 ডিভাইডেড বাই 60 গুণ 7.5, ইয়েস। তাহলে 12.5 সেন্টিমিটার। এ কেউ একজন উত্তর বলছিল, কেমনে বলছিল? তুমি কেমনে বলছিলে উত্তর? বলো, কেমনে উত্তর বলছো? তুমি আন্দাজে বলছো নাকি আগে থেকে করে রাখছিলা? কোশ্চেন ফাঁস হয়েছে কিনা সত্যি বলো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমার কাছে খুবই ভালো লাগছে। ওকে, চলো এবার 4 নম্বর। দেখো, আমরা স্প্রিং এর যে সমবায়গুলো দেখছি, খুবই সুন্দর সুন্দর সমবায় দেখছি। এবার একটু অসুন্দর কিছু সমবায় দেখি। এই যে একটা স্প্রিং, ঠিক এরকম আরো একটা স্প্রিং এভাবে আছে। এই যে দুটো স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট k1, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট k2। ঠিক আছে, একটা কাজ করি, দুটোর মান একই ধরি। দুটোর মান একই ধরলে সুন্দর লাগবে দেখতে। নর্মালি এই ম্যাথগুলোতে দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টই একই থাকে, কে আর কে। এবার শোনো, এইখানে একটা যে ভার ঝুলানো হয়েছে, এটা কত কেজি? 2 কেজি। আর স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান 40 নিউটন পার মিটার। এবার এটাকে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবা, টান দিয়ে ছেড়ে দিলে এসে হিসেবে দুলতে থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক আর পর্যায়কাল কত? মেইনলি পর্যায়কাল নির্ণয় করতে হবে। তাহলে কি তথ্য দেওয়া আছে? তথ্য দেওয়া আছে এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি, এই তথ্যটা দেওয়া আছে, বুঝা গেছে? তাহলে এবার এটার হিসাব নিকাশ করতে হবে। এবার কি বলবা? শ্রেণীতে আছে না সমান্তরাল আছে? এবার ডিরেক্ট এরকম শ্রেণী বা সমান্তরাল বলতে পারবা না তুমি। তাহলে কি করতে হবে? হিসাব করে দেখতে হবে। এখানে এই যে ভারটা ঝুলানো হয়েছে, এই ভারটাকে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিলে এভাবে এসেই সেম হবে, সরলছন্দিতে স্পন্দন হবে। তোমার সরলছন্দিতে স্পন্দনের সাম্য অবস্থাটা খুঁজে বের করতে হবে। সাম্য অবস্থা থেকে কি বললাম? স্টেপগুলো খেয়াল করো। সাম্য অবস্থা খুঁজে বের করতে হবে। তারপরে সাম্য অবস্থা থেকে যে কোনো সরণ অবস্থানে গতি দেখতে হবে, কোন বরাবর গতি, সোজাসুজি গতি নাকি ডানে বামে গতি নাকি কোনাকুনি গতি, গতি কোন বরাবর, এইটা আগে ভালো করে দেখতে হবে। তারপর গতি বরাবর যে কোনো একটা পয়েন্টে বস্তুটাকে নিয়ে সেই পয়েন্টে সাম্য অবস্থা অভিমুখী বল খুঁজে বের করতে হবে। সাম্য অবস্থায় তো নিট ফোর্স শূন্য থাকবে, তাহলে গতি বরাবর যে কোনো সরণ অবস্থানে সাম্য অবস্থা অভিমুখী বল থাকবে এবং সেই বল হবে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে আমাদের কি করতে হবে? সাম্য অবস্থা খুঁজে বের করতে হবে। সাম্য অবস্থা থেকে সরণ অবস্থানে, গতি বরাবর সরণ অবস্থানে সাম্য অবস্থা অভিমুখী বলটারে খুঁজে বের করতে হবে। তারপরে মিলাই ফেলতে হবে, F = -kx, এর সাথে মিলাই ফেলবো, কে পেয়ে যাব, দেন সূত্র খাটাবো। আমাদের টার্গেট বল ধ্রুবক কে বের করা, বুঝতে পারছো? আমাদের টার্গেট বল ধ্রুবক কে বের করা। তো সেই বল ধ্রুবক কি হবে? কে প্লাস কে 2k হবে নাকি k/2 হবে নাকি 3k/2 হবে, কি যে হবে সেইটা খুঁজে বের করতে হবে, বুঝতে পারছো? তাহলে চলো তো এবার একটু দেখি
আগে সাম্য অবস্থা খুঁজে বের করি। ধরো এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে এই যে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিলাম, এই বস্তুটা এইভাবে দুলতে থাকবে এই বস্তুটা এইভাবে। তাহলে তার সাম্য অবস্থা কোনটা? তাহলে দেখো তো এই যে এই পয়েন্টটা, বস্তুটা যদি এখানে থাকে তাহলে এইটা বা এইটা যে কোনো একটাকে যদি সাম্য অবস্থা চিন্তা করো আর কি। ধরো বস্তুটা এভাবে আছে, আর একটু উপরে উঠাই দিই, তাহলে চিত্র আঁকতে ক্লিয়ার হবে। যে ধরো বস্তুটা এখানে আছে, তাহলে ধরো এইটা হচ্ছে তার সাম্য অবস্থা, এই যে সাম্য অবস্থায় আছে বস্তুটা, ঠিক আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে এই যে সাম্য অবস্থা, এই সাম্য অবস্থা থেকে যদি এরকম নিচের দিকে টেনে ছেড়ে দিই, সাম্য অবস্থা যদি নিচের দিকে টেনে ছেড়ে দিই, তাহলে এভাবে দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে, এভাবে, ঠিক আছে। তাহলে এবার সবাই একটু বোর্ডে থাকো। দেখো এই হচ্ছে ব্লকটা আছে, এইটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থায় কোনো সরণ তো নেই, এই পয়েন্টে নিট ফোর্স শূন্য। সাম্য অবস্থায় কোনো সরণ নেই, এই পয়েন্টে নিট ফোর্স শূন্য। এবার এখান থেকে একটু নিচের দিকে টেনে নিয়ে আসলাম। ওকে, নিচের দিকে যদি আমি একটু টেনে নিয়ে আসি, অনেক বেশি টানা যাবে না কিন্তু, সামান্য সরণ দেখতে হবে আর কি, ঠিক আছে। অনেক বেশি টানা যাবে না কিন্তু, টেনে এমন টান দিলা দুইটা স্প্রিং প্রসারিত হয়ে একেবারে স্থায়ী বিকৃত হয়ে গেল, ঠিক আছে, স্থায়ী বিকৃতি হয়ে গেল, তাহলে আর হবে না। তাহলে আমি এখান থেকে এখানে নিয়ে আসছি, তাহলে ভাই এইটা হচ্ছে সরণ, চিন্তা করো, দেখো এই যে এইটুকু হচ্ছে সরণ, এইটুকু হয়েছে সরণ, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। আচ্ছা, যদি এইটা সরণ হয়, এইটা যদি এক্স হয়, সাম্য অবস্থা থেকে এটা হচ্ছে এক্স সরণ, তুমি একটা জিনিস চিন্তা করো তো, তখন স্প্রিংটা কি তখন এখানে আছে না? তো স্প্রিংটা তখন কোথায়? তো স্প্রিংটা তখন এই অবস্থায় চলে গেছে না, দেখো তো স্প্রিংটা তখন এইখানে চলে গেছে না, এই যে এরকম একটা অবস্থায় চলে গেছে না স্প্রিংটা, এরকম উল্টা হয়ে গেল। আচ্ছা, স্প্রিংটা তখন এরকম একটা অবস্থায় প্রসারিত হয়ে এরকম একটা অবস্থায় চলে গেছে না, দেখো এটা ছিল, এটা হয়ে গেছে, তাহলে স্প্রিং প্রসারিত হয়েছে না? তো স্প্রিং কতটুকু প্রসারিত হয়েছে এইটা একটু দেখো, এটা হচ্ছে সরণ এক্স, এই যে এইটুকু সরণ এক্স। তাহলে আমি দেখি তো এই স্প্রিংটুকু কতটুকু প্রসারিত হয়েছে, স্প্রিং এর প্রসারণ কতটুকু হয়েছে। তাহলে স্প্রিং এর প্রসারণ, আগে স্প্রিং এর এই যে আদি অবস্থা ছিল এখানে, এবার স্প্রিং চলে আসছে এখানে, দেখো এখানে ছিল, এখানে চলে আসছে, এখানে ছিল, এখানে চলে আসছে। তাহলে স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে, আমি এখান থেকে যদি এরকম একটা লম্ব টানি, এই যে লম্ব টানি এর উপর, তাহলে দেখো স্প্রিং এতটুকু প্রসারিত হয়েছে, এই যে এতটুকু স্প্রিং প্রসারিত হয়েছে, এতটুকু। তাহলে এটা হচ্ছে স্প্রিং এর প্রসারণ, এটা সরল ছন্দিতে স্পন্দনের প্রসারণ, এইটা হচ্ছে আমার স্প্রিং এর প্রসারণ। কোন স্প্রিং? এই স্প্রিংটা। ধরো এই স্প্রিংটার এই প্রসারণটাকে আমি বললাম এক্সন, বুঝলা? ঠিক আছে, আবার খেয়াল করো, এটা হচ্ছে স্প্রিং এর আদি অবস্থা, যখন এখান থেকে ব্লকটা এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, তখন এক্স পরিমাণ প্রসারণ ঘটছে। এটা হচ্ছে এইভাবে দুলতে থাকবে, তো এটা এইভাবে দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। তাহলে এখানে ছিল, এইখানে আসছে, তাহলে এইটুকু হয়েছে সরণ এক্স। এখন এটা হচ্ছে সরল ছন্দিতে স্পন্দনের সরণ। আমি বললাম স্প্রিং কতটুকু প্রসারিত হয়েছে, তাহলে ভাই স্প্রিং এর আগের অবস্থা ছিল এইটা, এখন স্প্রিং হচ্ছে এইটা, তাহলে স্প্রিং লম্বা হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, আগে ছিল এতটুকু। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে এরকম একটা লম্ব টেনে দিই, তাহলে স্প্রিং এর প্রসারণ এতটুকু পাবো, দ্যাট ইজ এক্সন। কি ক্লিয়ার? স্প্রিং এর প্রসারণ এতটুকু, দ্যাট ইজ এক্সন। এইবার তুমি দেখো তো এই এক্সনের মানটা আমরা বের করতে পারি কিনা, এই এক্সনের মানটা এটা আমরা হিসাব বিকাশ করতে পারি কিনা। এই কোণটা 30 ডিগ্রি হইলে, এই কোণটা 30 ডিগ্রি হইলে এই কোণটা 60 ডিগ্রি না, তাই তো? এই কোণটা কত? এই কোণটা 60 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিই, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি 60 ডিগ্রি হয়, এই যে একটা ত্রিভুজ দেখো, এই যে ত্রিভুজটা, এটাকে আমি একটু আলাদা করে এখানে আঁকি, এই যে কোণটা, এইটাও তো 60 ডিগ্রি, এই কোণটাও তো 60 ডিগ্রি, এইটুকু আমাদের এক্স, এইটুকু আমাদের এক্সন। এই পয়েন্ট থেকে এখানে লম্ব টানা হয়েছে, লম্ব, এই যে লম্ব টানা হয়েছে, এখান থেকে লম্ব টানা হয়েছে, এখান থেকে লম্ব টানা হয়েছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি,
এই কোণটা 90, তাহলে এর বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কোন, কোণের বিপরীতটা লম্ব। তাহলে আমি যদি এখানে একটু cos থিটা লিখি, সরি সাইন থিটা যদি লিখি, সাইন 30, সরি সাইন 60 সাগরে, আচ্ছা আমার তো x1 লাগবে, তাহলে cos লিখতে হবে, সরি cos 60, কোণের বিপরীতটা লম্ব, কোণের সাথে ভূমি, তাহলে কবরে ভূত, ঠিক আছে, x1 আর আসে হচ্ছে x, তাহলে অতএব x1 হবে x cos 60 ডিগ্রি। বুঝতে পারছো? এটা হবে x। এইবার এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ধরলাম k1, তাহলে এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থা থেকে এতটুকু প্রসারিত হয়ে গেছে। তাহলে প্রসারিত হয়ে গেলে স্প্রিং এর প্রত্যয়নী বলটা কাজ করবে এর ঠিক বিপরীত দিকে, প্রত্যয়নী বল F1, আর এই প্রত্যয়নী বল F1 ইকুয়াল টু হবে k1 ইন্টু x1। এর স্প্রিং কনস্ট্যান্ট k1, এর প্রসারণ, স্প্রিং এর প্রসারণ কত, x1। তাহলে k1 এর মানটা বসাবো আর তারপরে x1 এর মান x cos 60 ডিগ্রি। এইটুকু বুঝছো হিসাব? কি ক্লিয়ার? এইটুকু হিসাব কি বুঝছো? ওকে, তাহলে এবার আসো, এইটুকু হিসাব তো একটা পার্টের হিসাব হয়েছে, এটা আমি আলাদা করে দেখাই নিলাম। এবার মূল যে হিসাবটা, ঠিক আছে, ভাই কি করতেছে, বারবার চিত্র আঁকাইতেছে না? তোমরা একবার চিত্র আঁকো, ঠিক আছে, জীবনে একবার চিত্র আঁকবা, প্রথম একবার চিত্র এঁকে নিলেই হয়ে যাবে। বোঝার জন্য বারবার আঁকতেছি, তোমার সুবিধার জন্য। কোনটা কত, 60 ডিগ্রি, এই কোনটাও কত, 60 ডিগ্রি, এটার মান k1, এটার মান ধরলাম k2। তাহলে এবার ব্লকটা এখানে ছিল, ব্লকটা এখানে আসছে, তাহলে আগে এই পয়েন্টে ছিল, এখন এই পয়েন্টে আসছে। এইটা হচ্ছে সাম্য অবস্থা থেকে প্রসারণ x, সরল সন্ধিত স্পন্দনে প্রসারণ এইভাবে দুলতে থাকবে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। উপরে যখন যাবে তখন এইটা একটু সংকুচিত হয়ে যাবে, নিচে যখন আসবে এইটা একটু প্রসারিত হয়ে আসবে। তাহলে যখন এই পয়েন্টে আসবে, যখন এই পয়েন্টে আসবে তখন এই স্প্রিংটা একটু এরকম প্রসারিত হয়ে যাবে, যখন এই পয়েন্টে আসবে এদিকেও তাই, এই স্প্রিংটা একটু প্রসারিত হয়ে আসবে। তাহলে দেখো, এটা যদি x হয়, এই কোণটা 60 ডিগ্রি হইলে এই কোণটা অলমোস্ট 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। বাট এখানে একটা কথা আছে, অনেকে বলতে ভাই এই কোণটা যদি 60 হয়, এটা 60-র একটু কম, এই কারণে আমি তোমার বলছিলাম x এর মান হইতে হবে অনেক ক্ষুদ্র, এটা কিন্তু শর্ত, x কিন্তু অনেক ক্ষুদ্র হইতে হবে, x অতি ক্ষুদ্র, ঠিক আছে, যে কতটুকু কতটুকু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবা সেটা সামান্য, অল্প অল্প বিস্তার নিয়ে দুলতে থাকবে। না হলে এইটা যদি 60 হয়, কোনোদিন এটা 60 হয়, এটা তো 60 কম হয়ে যাওয়ার কথা। বুঝছো, আমরা 60 ধরে কাজ করতেছি, তার মানে x অনেক ক্ষুদ্র, যাতে এই কোণ যা এই কোণ মোটামুটি অলমোস্ট সেম, এটা ধরে হিসাব করতেছি। তাহলে এর এই স্প্রিং এর এইটুকু প্রসারণ, দ্যাট ইজ x1, তাহলে তার বিপরীতে বল, বিপরীতে প্রত্যয়নী বল, দ্যাট ইজ F1 ইকুয়াল টু k1 ইন্টু x1, ঠিক আছে, k1 ইন্টু x1। আর k1 x1 এর মান একটু আগে আমরা বের করে নিয়ে আসছি, x1 এর মান কত, এই যে লেখা আছে, x1 এর মান x cos 60, x cos 60, ভাই এটা তো কমন সেন্স, এদিকে তাকাও, এটা যদি x হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, ঠিক 60 ডিগ্রি হয়, এটা x হলে x এর উপাংশ, এই বরাবর x এর উপাংশ কত, সরল সন্ধিত স্পন্দনের সরণ হচ্ছে x, এটা x, আমি বললাম x এর এই দিকে কতটুকু আছে, এই দিকে ছায়া কতটুকু, এই দিকে ছায়া হচ্ছে x cos 60, তো সেটাই x1। ঠিক একইভাবে যদি এই স্প্রিং এর এই দিক বরাবর বলি, এবার এই স্প্রিংটার ক্ষেত্রে যদি বলি, এই স্প্রিংটার ক্ষেত্রে, তাহলে দেখো শিথিল অবস্থা এইটা, এইটুকু ছিল শিথিল অবস্থা, তা থেকে এখানে যখন আসছে তখন এই যে এতটুকু প্রসারণ হয়ে গেছে। তো এই যে এতটুকু প্রসারণ, এই যে এতটুকু প্রসারণ, এই প্রসারণটা হচ্ছে x1। তাহলে এই প্রসারণের বিপরীতে বল, এই প্রসারণের বিপরীতে বল, এই বিপরীতে বল হচ্ছে F2। তাহলে এই বিপরীতে বল যদি F2 হয়, তাহলে F2 ইকুয়াল টু হবার এটা k2 ইন্টু x2, তো k2 তো k2, x2 কত হবে, ওই যে একই রকম, সরি এটা x1 লিখছি, এই x2, তাহলে একই রকম, এটা যদি x হয়, x cos 60, এটাও 60 ডিগ্রি, তাহলে x cos 60, তাহলে x2 হবে x cos 60, x cos 60, এটা বুঝলাম কিনা? এবার বল দেখো, F1 F2, F1 F2, আমাদের বল নিতে হবে সাম্য অবস্থা অভিমুখী বল, সাম্য অবস্থা, এই যে সাম্য অবস্থা অভিমুখী বল নিতে হবে।
এইটা ছিল সাম্য অবস্থা। এখান থেকে এখানে যখন আসছে তখন বল এইটা F1, বল এইটা F2, এটা F2। আমাদের এই যে সাম্য অবস্থা অভিমুখী বল দরকার, সাম্য অবস্থার দিকে বলটা দরকার, নিট বল F, এইটা আমাদের লাগবে, Fটা আমাদের লাগবে। এই কোণটা 60, এই কোণটা 60। সাম্য অবস্থা অভিমুখী বল বলো, সাম্য অবস্থা অভিমুখী বলের হিসাবটা করো, বলের হিসাব করো। এটা F1, এটা F2, এটা F2। আমার সাম্য অবস্থা অভিমুখী বল দরকার, এটা F2। এই কোণটা 60, এই কোণটা 60। সাম্য অবস্থার দিকে যে বলটা F1 এর এই বরাবর যে উপাংশটা সেটা F1 cos 60, F2 এর এই বরাবর যে উপাংশটা সেটা F2 cos 60। এই বুঝছো, F1 cos 60, F2 cos 60, ঠিক আছে। F1 এবং F2 এর এই বরাবর উপাংশ F1 cos 60, F2 cos 60 এই বরাবর। আচ্ছা, অনেকে বলতে ভাই F1 cos 60, F2 cos 60 নিলাম, sin 60 কই গেল? sin 60 এইদিকে আছে, এই যে F1 এর cos 60, তাহলে উপাংশ F1 sin 60, ঠিক আছে। এটা F2, তাহলে F2 এর cos 60 এই দিক বরাবর, F2 এর sin 60। এবার এইটা আর এইটা পরস্পরকে নাকচ। কেন নাকচ জানো? কারণ কারণ এটা কে, এটা কে ছিল, তাহলে যদি কে আর কে থাকে তাহলে F1 আর F2 সেম, F1 আর F2 সেম, ঠিক আছে। F1 আর F2 সেম না? দেখো F1 আর F2 এর মানগুলো দেখো, F1 এবং F2 এর মান কত? K1 x cos 60, K2 x cos 60, তাই তো? তো K1 আর K2 যদি সেম হয় তাহলে F1 আর F2 এর মান তো সেম। এই যে এটা কে, এটাও তাহলে কে, মান তো সেম। তাহলে তাহলে মান সেম হইলে এইটা আর এইটা পরস্পরকে নাকচ করে দিবে, সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স থাকবে এইটা, এইটা হবে সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স। বোঝা গেছে? তাহলে সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স F নিট, F নিট সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স F1 cos 60, F2 cos 60, আর F1 আর F2 এর মান সেম। এই যে F1 আর F2 এর মান সেম, তাহলে এটাকে যেহেতু মান সেম তাহলে 2F1 cos 60 বা 2F2 cos 60 তুমি বলতেই পারো। F1 আর F2 সেম না? হ্যাঁ, F1 আর F2 তো সেম, F1 এর মান আর F2 এর মান তো সেম, এই কারণে F1 cos 60, F2 cos 60 এই দিক বরাবর লব্ধি, তো সেই লব্ধির মান কত? 2F1 cos 60। তাহলে 2 এবার F1 এই যে এখান থেকে F1 নিয়ে বসাও, তাহলে বসালে কি হচ্ছে? F1 এর মান kx cos 60 ডিগ্রি ইন্টু আবার cos 60 ডিগ্রি, তাহলে 2 kx cos 60 কত বলো? cos 60 কত? হাফ, আবার cos 60 কত? হাফ। এইটা এইটা কাটাকাটি, তাহলে কি দাঁড়াইলো জানো? k/2 ইন্টু এক্স। তাহলে এটা এফ নিট, এফ নিট যদি এটা হয়, এবার কম্পেয়ার করো, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তো মাইনাস তো ডিরেকশন মিন করে, আর মাইনাস তো দিলাম না, তাহলে কম্পেয়ার করলে কে আসলে কে ইকুইভ্যালেন্ট, এটা আসলে কে ইকুইভ্যালেন্ট, তাহলে সেই কে ইকুইভ্যালেন্ট হবে k/2, হাফ। বুঝতে পারছো? এখানে হবে হাফ। তো এটাই আমাদের দরকার ছিল। এবার আমরা টি বের করতে চাই, 2π√m ডিভাইডেড বাই কে ইকুইভ্যালেন্ট। তাহলে 2π, দেখো কত সহজ, এম এর মান কত ছিল? 2 কেজি, আর কে এর মান 40, তাহলে 2 কেজি ডিভাইডেড বাই কে ইকুইভ্যালেন্ট হবে k/2, তার মানে 40/2, 20। শেষ। 2 ইন্টু 3.1416 ইন্টু √2/20, 2/20, তাহলে কত হচ্ছে? 1.986 এত সেকেন্ড। শেষ। 1.986 এত সেকেন্ড। বুঝছো? অনেকের একটা কনফিউশন এখানে থাকতে পারে যে ভাই এটা 60 হইলে এটা তো 60-এর একটু কম। হ্যাঁ, অবশ্যই আমি মানি, এই কারণেই বলা হয়েছে এক্স হবে অতি ক্ষুদ্র, এটাই শর্ত। তুমি অনেক বেশি নিচের দিকে টেনে ছেড়ে দিবা না, সামান্য, খুবই সামান্য, এটা হচ্ছে একটা সিস্টেম, খুবই সামান্য টেনে ছেড়ে দিছো, এভাবে দুলতেছে, স্পন্দিত হচ্ছে। এক সাইডের এফ কে দুইটা উপাংশে ভাঙলে হবে না? এক সাইডের এফ কে দুইটা উপাংশে ভাঙবা, তাহলে আর এক সাইডের এফ কি হবে? আমার তো সাম্য অবস্থা অভিমুখী বল লাগবে, এটাকে দুইটা উপাংশে ভাঙলা, তো একে ভাঙবা না? আমার তো এরও একটা সাম্য অবস্থা অভিমুখী বলের মান আছে, উপাংশ আছে, তাহলে টোটাল সাম্য অবস্থা অভিমুখী বল হবে F1 cos 60, F2 cos 60।
কই গেলাম মেহেদি ভাই, কই কোন মেহেদি ভাই? দাদা আরেকবার, এবার আসো আরেকবার, এটা বলবো না, আরেকবার তোমরা আগে ট্রাই করো, তারপর আমি করে দিব। এইবার এটা নিজেরা করবা। এবার নিজেরা করবা। এই বস্তুটার ভর এম 0.4 কেজি, আর এটা মান কি সব একই দিব না আলাদা দিব? এই দুইটা একই দিলে বেটার হবে। এটা ধরো এটা K1, এটা K2, এটা K3। K1 ও K2 এর মান সেম দিলে ভালো হবে, না হলে ঝামেলা আছে। কি ঝামেলা নিজেরা বোঝার ট্রাই করবা, আমি বলবো না। এটা K3 হচ্ছে 40 নিউটন পার মিটার। তাহলে টি বের করো, যেখানে এবার আগে তো এই পাশের কোণ দেওয়া থাকতো, এবার ধরো একবার এই কোণটাই বলে দিল। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো নাও এটা করো তো দেখি, করো। করো করো করো। কে সেম না হলে ঝামেলা আছে, তখন এর সাম্য অবস্থা অভিমুখে বল পাবা না, অন্য কোনো দিকে, ধরো এইদিকে বা এইদিকে একটা বল পাবা। তো যাতে লব্ধি বলটা সাম্য অবস্থার দিকে থাকে, ওই কারণে এটা করা হয়েছে। খাতায় তুলবো নাকি লিখবো? হিজিবিজি হিজিবিজি। হ্যাঁ, এই ম্যাথের একটা ভালো নাম বলছো, এই ম্যাথের একটা নাম দেওয়া উচিত। এই ম্যাথের কি নাম দেওয়া যায়? হিজিবিজি হিজিবিজি। এটা 4 নম্বর ছিল, এটা হবে 5 নম্বর। এই ম্যাথের নাম হচ্ছে হিজিবিজি ম্যাথ। ঠিক আছে, খাতায় তুলবো নাকি দেখবো? দেখে দেখে তুলো। খাতায় তুলবো নাকি দেখবো? দেখে দেখে তুলো। ওকে, ক্লিয়ার? তুলছো? আচ্ছা, এবার ঠিক আছে, দেখো আমি 2বার লিখতে পারি, কিন্তু তুমি একবার চাইলে লিখো। নাকি কপি করবো না? আচ্ছা, কপি করা যাবে না, কপি করা অন্যায়। দুষ্টু লোকেরা কপি করে, ঠিক আছে, তোমাদের মাসুর ভাইয়ের মতো দুষ্টু লোকেরা কপি করে। আমি তো ভালো মানুষ, আমার কি কপি করা যাবে? যাবে না। দেখো এই অবস্থায় আছে। এবার এখান থেকে যখন একটু নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে, এটা সাম্য অবস্থা, কিন্তু এই যে সাম্য অবস্থা, উপরে বা নিচে, উপরে বা নিচে, যে কোনো একটা পয়েন্টে চিন্তা করবা। তো ধরো আমরা নিচের দিকে চিন্তা করলাম যে খুবই সামান্য এক্স পরিমাণ সরণ অবস্থানে, এখানে খুবই সামান্য এক্স পরিমাণ সরণ অবস্থানে এই পয়েন্টে। ভাই নিচেরটা আঁকবেন না? আঁকবো রে ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আঁকবো। এই যে এখান থেকে এতটুকু সরণ হয়েছে, দ্যাট ইজ এক্স। তাহলে এই স্প্রিংটা প্রসারিত হবে, এই স্প্রিংটাও প্রসারিত হবে। তাহলে এই স্প্রিং যদি প্রসারিত হয়, দেখো এবার আর রাখবো না, এই যে স্প্রিংয়ের প্রসারণ। তাহলে ভাই স্প্রিংয়ের প্রসারণ এতটুকু না? এই যে এতটুকু না প্রসারণ, কি বুঝছো? তা আমরা এবার রাখবো না, স্প্রিংয়ের প্রসারণ দেখাবো, এইভাবে মনে মনে দেখা দিব স্প্রিংয়ের প্রসারণ। তাহলে স্প্রিংয়ের প্রসারণ এইটুকু হচ্ছে এক্সন, এইটুকু এক্সন। ঠিক একইভাবে এই স্প্রিংটার জন্য প্রসারণ, এইটুকু প্রসারণ, এইটুকু হচ্ছে x2। এই যে প্রসারণটুকু, এই প্রসারণটুকু হচ্ছে x2। ঠিক আছে, এবার ভাই নিচের স্প্রিং কই গেল? নিচের স্প্রিং বেশি নিয়ে ফেলছি। নিচের স্প্রিংটা কই গেল? হ্যাঁ, এবার আসো নিচের স্প্রিং। এটা যদি এখানে আসে, বুঝছো, চাপ খেয়ে এখানে আসে, তাহলে স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে। তাহলে স্প্রিংটা সংকোচন হবে রে ভাই। এই যে নিচেরটা, এই বুঝলা, এই যে নিচেরটা সংকুচিত হয়ে গেছে।
নিচেরটা কতটুকু সংকুচিত হয়েছে? এটা তো খুবই সহজ। নিচেরটা এই যে এক্স পরিমাণে আসলে সংকুচিত হয়েছে। তাহলে এই স্প্রিং এর প্রসারণ x1, এই স্প্রিং এর প্রসারণ x2, এই স্প্রিং এর সংকোচন হচ্ছে x। এবার আসো আমরা প্রত্যয়নী বলগুলো যদি হিসাব করি। প্রত্যয়নী বল এটার এই দিক দেখো সরণ হয়েছে এই দিক বরাবর, এই যে। আচ্ছা, সরণের ডিরেকশনটা আমি উল্টা দিয়ে ফেলছি। সরণের ডিরেকশনটা ক্ষমা করে দাও আমাকে, সরণের ডিরেকশনটা তো উল্টা। এই যে এইটা হচ্ছে সরণ x2, এটা হচ্ছে সরণ x1। তাহলে এই সরণের বিপরীতে প্রত্যয়নী বল, বিপরীতে প্রত্যয়নী বল, তাহলে বিপরীতে প্রত্যয়নী বল F1, বিপরীতে প্রত্যয়নী বল F2। ঠিক আছে, সরণের বিপরীতে প্রত্যয়নী বল F1 এবং F2। প্রত্যয়নী বল F2। এই রেখাটা একটু বাঁকা হয়ে গেল, ক্ষমা করে দিও। হ্যাঁ, এটা F2। আর এর জন্য প্রত্যয়নী বল দেখো, সরণ x নিচের দিকে, প্রত্যয়নী বল উপরের দিকে। তাহলে এর জন্য যে বলটা প্রত্যয়নী বলটা সেটা উপরের দিকে। তাহলে এই স্প্রিং এর জন্য প্রত্যয়নী বলটা উপরের দিকে, দ্যাট ইজ F3। তাহলে দেখো এই যে সাম্য অবস্থা, সাম্য অবস্থা অভিমুখী বল লাগবে আমার, সাম্য অবস্থা অভিমুখী বল। তাহলে দেখো চিন্তা করো, এই বলটা F1, এই বলটা F2, এই বলটা F2, আর সাম্য অবস্থা অভিমুখী এই বলটা F3। ঠিক আছে, এই যে এটাকে উপরে উঠায় নিয়ে গেলাম, এই যে এটা F3। তাহলে তিনটা আছে। তা আমার এই যে সাম্য অবস্থা হচ্ছে এখানে, এই যে এই পয়েন্ট হচ্ছে আমার সাম্য অবস্থা ধরো। তাহলে সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স কত? এই কোণটা 30, তাহলে এটা কত? 30, এটা কত? 30। এবার সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স খুঁজে বের করো তো, বলো সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স খুঁজে বের করো। তাহলে সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স হবে F নিট হবে, দেখো F3 তো আছেই, প্লাস F1 এর কজ উপাংশ, তাহলে F1 কজ 30, F2 এর কজ উপাংশ, তাহলে F2 কজ 30। ঠিক আছে, এইবার আসো মান বসাই। F3 F ইকুয়াল টু KX, F3 ইকুয়াল টু এর স্প্রিং কনস্ট্যান্ট K3, আর প্রসারণ কত মানে সংকোচন কত? X। তাহলে F3 হবে K3 ইন্টু X, কিন্তু X পুরোটা X এর কোনো উপাংশ না, X পুরোটা X, বোঝা গেছে? পুরোটা X। তাহলে F3 হবে K3 ইন্টু X। F1 এর মান বসাবো, F1 হচ্ছে K1 ইন্টু X1, K1 ইন্টু এই যে K1 এর K1 ইন্টু X1। এবার X1 মানে কত বলো? X1 মানে X এর উপাংশ, এই কোণটা 30 একটু আগে লিখছিলাম। তাহলে X এর উপাংশ X cos 30, X cos 30। F ইকুয়াল টু KX, K1 X1 বসালাম, আবার cos 30 আছে কিন্তু একটা, আবার cos 30 আছে। তারপরে এবার F2 cos 30, F2 হচ্ছে K2 ইন্টু X2। এবার X2 মানে কত? X2 এই যে এইটুকু হচ্ছে X2, তাহলে X এর এই বরাবর উপাংশ, X এর এই বরাবর উপাংশ, তাহলে X cos 30, তাহলে X cos 30 তার সাথে গুণ আবার cos 30। বোঝা গেছে? বুঝলা? এই K1 আর K2 দেখো, K3 ইন্টু X, তারপরে K1 X cos 30, তাহলে cos স্কোয়ার 30, cos 30 মানে √3/2, তাহলে √3/2, তাহলে উপরে 3 আর নিচে 4, বুঝছো তাই না? √3 2 2 2 গুণ 4। আবার এখানেও তাই, K2 X, তাহলে √3/2, তাহলে 3/4, বোঝা গেছে? তাহলে X যদি কমন নাও, তাহলে K3 প্লাস K1 প্লাস K2, সরি K3 3/4 K1 প্লাস 3/4 K2 ইন্টু হচ্ছে X। এবার কম্পেয়ার করলে F ইকুয়াল টু K ইকুইভ্যালেন্ট X, তাহলে ইকুইভ্যালেন্ট হচ্ছে K3 3/4 K1 প্লাস 3/4 K2। নর্মালি দেখো আমি তো এখানে আলাদা আলাদা মান দিছি,
বইয়ের মানগুলা দেখবা, বই এই টাইপের ম্যাথ দিলে মান সেম দেয় সব। তাহলে K1 K2 K3 মান যদি সেম থাকে তখন হবে কে এটা 3/4 কে 3/4 কে, এভাবে হবে। তাহলে আমার যেহেতু মানগুলো আলাদা তাহলে এরকম হবে। এবার T = 2π √m/k ইকুইভ্যালেন্ট। এবার সুন্দর করে মানগুলো বসাবা, বসায় দেখো উত্তর কত আসে। কে একটু বলো কত আসছে, কে একটু বলো উত্তর কত আসছে। তাহলে 0.56 সেকেন্ড, বিশ্বাস করলাম কিন্তু 0.56 সেকেন্ড, ঠিক আছে, বিশ্বাস করলাম তোমাদের। ওকে, এবার তোমাদের চিন্তা ভাবনা করার জন্য একটা ম্যাথ দিয়ে দিব, চিন্তা ভাবনা করার জন্য একটা ম্যাথ দিব নাকি থাকবে? বুঝতে পারতেছো কি ঘটনা ঘটবে এবার? এই তাহলে এটা আর কোন তো বলে দেওয়ার দরকার নাই, বলে বলে দেওয়া যায়, সমস্যা নেই। ধরো এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তো এটা বলার আর অপেক্ষা রাখে না, এটা 45 45 হলে সবই 45। তাহলে এটা করবা, ঠিক আছে। এম এর মান 0.2 কেজি, আর সবগুলো কে এর মান একই, সবগুলোর কে এর মান এটা কে 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 এর মান 20 নিউটন পার মিটার। তাহলে দেন এবার এখান থেকে পর্যায়কাল টিটা বের করবা। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, আশা করি পারবা, ঠিক আছে, আশা করি পারবা। এটা ধরো মানে মানে দ্রুত যদি করে দিই, দ্রুত, তাহলে এই কোণ কত 45, তাহলে যদি এখান থেকে এখানে আসে তাহলে সরণ হচ্ছে এক্স, তাহলে প্রত্যেকটা স্প্রিংয়ের সংকোচন দিয়ে প্রসারণ দিয়ে যে মানটা হবে সেই মানটা হবে এক্সের কজ 45, এক্সের কজ 45 হবে। তাহলে প্রত্যেকটা স্প্রিংয়ের ক্ষেত্রে এক্স হবে এক্স কজ 45। আর লব্ধি বল ধরো এখান থেকে এখানে আসছে, তাহলে লব্ধি বল সব সাম্য অবস্থা অভিমুখী যাবে, তাহলে সাম্য অবস্থা অভিমুখী বলটা সব সময় হবে, সাম্য অবস্থা অভিমুখী বল নিট ফোর্স, এটা সব সময় হবে বলের বলের কজ 45 উপাংশ। তাহলে সবসময় মাথায় রাখবা এক্স হবে সরণ, সরণ প্রত্যেকটা স্প্রিংয়ের সরণ হবে, ঠিক আছে, প্রত্যেকটা স্প্রিংয়ের সরণ হবে এক্স এর কস 45, আর প্রত্যেকটা স্প্রিংয়ের নিট ফোর্স হবে, নিট ফোর্স যেটা সেটা হবে এফ কস 45, এফ কস 45 প্রত্যেকটারই। তাহলে এরও এফ কস 45, এরও এফ কস 45, কি কথা বুঝছো? এদেরও কিন্তু এফ কস 45 হবে। অনেকে বলতে ভাই এর জন্য কেমনে হবে, কেন রে ভাই, এখান থেকে যদি এখানে আসে তাহলে এইটা এক্স পরিমাণ প্রসারণ, ঠিক আছে, এইটা তখন এরকম হবে, এইটা তখন সংকোচন হবে, এটার তখন এরকম সংকোচন হবে, সংকোচন। তাহলে এর এর জন্য সংকোচনের জন্য সংকোচন হয়েছে, তো সংকোচনের জন্য বিরুদ্ধে বল, আর এ প্রসারিত হয়েছে তার বিরুদ্ধে বল, তাহলে এটার জন্য বল কাজ করবে এদিকে, এটার জন্য বল কাজ করবে এইদিকে, সাম্য অবস্থার দিকে, বুঝতে পারছো? তাহলে নিট ফোর্স এভাবেই থাকবে, নিট ফোর্স এভাবেই সবসময় থাকবে। তাহলে এটা হবে এফ কস 45 গুণ এরকম চারটা, এফ কস 45, এফ কস 45, এর জন্য এর বল থাকবে এইদিকে এফ কস 45, এর বল থাকবে এইদিকে সাম্য অবস্থা অভিমুখী উপাংশ হবে এফ কস 45 এইদিকে। তাহলে কয়টা, চারটা। তাহলে এবার এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে কে এক্স, এক্স এর মান হবে সরণ এক্স কস 45 কস 45, ঠিক আছে, তারপরে কস 45 এরকম কয়টা, চারটা। এবার এখান থেকে হিসাব করবা, কস 45 মানে কি 1/√2, তাহলে 1/√2 মানে 24 কে এক্স, তাহলে 2 কে এক্স। দেখো তো কে ইকুইভ্যালেন্ট কত আসছে, বলো তো কে ইকুইভ্যালেন্ট কত আসছে এখানে? এফ ইকুয়াল টু কে ইকুইভ্যালেন্ট এক্স করছো তোমরা, দেখো আবার আমার ভুল টুল না যাই। তাহলে কে ইকুইভ্যালেন্ট হবে 2k এই ক্ষেত্রে। ওকে, তাহলে এবার মান বসাই দিবা, ঠিক আছে।
এই বরিশালে কাদের কাদের বাড়ি বলো, কাদের কাদের বাড়ি বরিশাল বলো। বরিশাল, আইতে খাল যাইতে খাল, বরিশাল। ফেনী 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 তোমার ফ্রেন্ডের, এখন বরিশাল যাইতে হবে বুঝছো। তো আমার একটু পরে বাস, আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের এই অধ্যায়ের মূল টপিক পড়া হয়ে গেছে বুঝছো। আজকে এই পর্যন্ত থাকুক, মূল টপিক আমাদের পড়া হয়ে গেছে, বলতে পারো অধ্যায় শেষ, বলতে পারো। ঠিক আছে, আমরা আর দুইটা কি একটা ক্লাস করব, তো সেখানে আমরা হচ্ছে স্পেশাল কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ঠিক আছে, স্পেশাল কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। নেক্সট কি, নেক্সট এই অধ্যায়ই হবে। এই অধ্যায় শেষ হয় না এখনো, বাট মূল ক্লাস শেষ, মূল ক্লাস শেষ। এবার কিছু স্পেশাল ম্যাথ প্রবলেম সলভ করবো। যাদের ধরো বোর্ড পরীক্ষা পর্যন্ত টার্গেট, তাদের এতটুকু পড়লেই এনাফ। আগেরটার অ্যান্সার ভুল, এই আগেরটার অ্যান্সার ভুল। আগেরটার অ্যান্সার কত? 0.47। আচ্ছা ঠিক করে দিই, 0.47। এই ঠিক করে দিলাম না। ওকে টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে বরিশালে আবার। টাটা।